মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমলেও কাটেনি রাজধানীর ফিলিং স্টেশনগুলোর অস্থিরতা। সাপ্তাহিক ছুটির দিনের সকালেও জ্বালানির জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ সারি জনভোগান্তিকে বাড়িয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের বারবার আশ্বাস দেওয়া হলেও মাঠ পর্যায়ের সুফল পাচ্ছেন না চালকরা। চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। সব পাম্পে চলছে অলিখিত রেশনিং, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হলে এই জট কমানো সম্ভব নয়। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ ও কঠোর বাজার তদারকির দাবি গ্রাহকদের। এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন একে একে। তেজগাঁও থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিমের সঙ্গে কথা বলবো। ফাহিম, যুদ্ধবিরতির খবরের পর কিছুটা স্বস্তি আন্তর্জাতিক বাজারে এসেছিল, যেমন ঠিক তেমনি আমাদের যেই দেশীয় যেই মার্কেট, এখানেও একটা স্বস্তির খবর কিন্তু অনেকেই বলার চেষ্টা করছিল। যদিও গতকাল এবং আজকে আমরা ঠিক সেই আগের মতো এই পরিস্থিতি দেখতে পেয়েছি। আজকের চিত্র কি দেখছেন সকাল থেকে, আপনি জানাবেন। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই কিন্তু মানুষের যে ভিড়, বিশেষ করে চালকদের গাড়ি নিয়ে আসার যে ভিড়, সেটি কিন্তু আসলে অন্য কয়েকদিনের আসলে মাত্রা ছাড়িয়ে গিয়েছে অন্য কয়েকদিনের তুলনায়। আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত যে গাড়ির দীর্ঘ সারি বিভিন্ন পাম্পে রাজধানীতে, সেটি কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই বাড়তে দেখেছি। এবং বর্তমানে আসাদ গেটে আমি যে পাম্পটিতে রয়েছি, এখানকার যদি সার্বিক অবস্থা বলতে চাই, আমি দেখতে পেয়েছি যে বিশেষ করে বাইকার যারা রয়েছেন, তারা কিন্তু বাইক নিয়ে এসেছেন সেই মধ্যরাত থেকে, এবং অনেক ক্ষেত্রে গাড়ি কিন্তু গতকাল রাত থেকেই তারা এখানে রেখেছেন লাইনে। তো বেলা বাড়ার সঙ্গে যখন এখানে তেল দেওয়া শুরু হয়েছে, এরপর কিন্তু ভিড় অনেকটা কমতে শুরু করেছে আমরা যদি দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত সার্বিকভাবে গ্রাহকদের মাঝে যে ক্ষোভ, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং তাদের যে বাড়তি ক্ষোভ, এই ক্ষোভের কারণে আসলে প্রতিদিন আসলে যে ভোগান্তির মাত্রা সেটি বেড়ে যাচ্ছে। এবং তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব সরকারের আসলে ব্যবস্থাপনা ঘাটতি যে বিষয়গুলোতে রয়েছে, সেগুলো আসলে খুব দ্রুত কাটিয়ে উঠতে তারা বলছেন, এবং যত দ্রুত কাটিয়ে উঠতে পারবে ততই কিন্তু ভোগান্তি কমে যাবে, এমন আশ্বাস তারা করছেন। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধের যেই বন্ধের একটি যুদ্ধবিরতি সেখানে চলছে, সেই প্রভাব আসলে দেশের বাজারে কেন পড়ছে না, এমন প্রশ্নও কিন্তু তাদের মাঝে রয়েছে। তারা বলছেন যে যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুটি দেশ, সেই ক্ষেত্রে বিশ্ববাজারে কিন্তু ইতোমধ্যেই জ্বালানির দাম অনেকটাই নেমেছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে দেশের বাজারে কিন্তু তেমন কোনো ইতিবাচক প্রভাব এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। যদিও দেশের বাজারে দাম কোনো বাড়েনি, তারপরও কিন্তু গ্রাহক যারা রয়েছেন তারা বলছেন যে সরবরাহের যে ঘাটতিটি রয়েছে, সে ঘাটতি আসলে কবে নাগাদ কাটবে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তাদের মাঝে রয়েছে। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু সরবরাহ ঘাটতি আসলে আমরা বাড়তে দেখছি। এছাড়া আমি যদি বলি যে বর্তমানে আসলে যে সরবরাহ সংকটের পেছনে দায়ী করছেন অনেকে, যে পাম্প কর্তৃপক্ষ এবং ডিপো থেকে যে তেল আনছেন যারা, এই যে ব্যবস্থাপনাকে অনেকে দায়ী করছেন। কিছু ক্ষেত্রে আসলে অনেকে বলছেন যে যেহেতু তেলের একটি বড় অংশ আমদানি হয়, তো আমদানিতে এক ধরনের ব্যবস্থাপনা ঘাটতি থাকতে পারে। তো সেই জায়গা থেকে আসলে সরকারের আসলে নজরদারি বাড়ানো উচিত, এমনটি বলছেন। আর বিভিন্ন পাম্পে আমরা দেখতে পেয়েছি যে ট্যাগ অফিসার নিয়োগের মাধ্যমে আসলে এই যে বর্তমান পরিস্থিতি, এটি তারা নজরদারি বা তদারকির আওতায় এনেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে ঢাকার কোনো পাম্পে তেমন কোনো বড় অবৈধ মজুদের কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। সার্বিকভাবে এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ ফাহিম আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসলে আপনি যে তথ্যগুলো জানাচ্ছিলেন গত কয়েক সপ্তাহ ধরে আমরা সেই একই তথ্যই বারংবার শুনে আসছি, এবং ভোগান্তির ভোগান্তি থেকে নিস্তার সেটির পথ এখনও আমরা তেমনভাবে দেখতে পাইনি। এরই মধ্যে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রাব্বি খান। রাজধানীর বাইরের খবরাখবর আমরা জানার চেষ্টা করব। শুরুতেই টাঙ্গাইলের রাব্বির সঙ্গে কথা বলতে চাই। রাব্বি, গতকাল রাতেও আপনি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেই জ্বালানি সংকট কিংবা ভোগান্তির যে চিত্র। রাতে দেখতে পেয়েছিলাম দীর্ঘ লাইন ছিল মোটরসাইকেলের। এখন কি পরিস্থিতি বা চিত্র আমাদের জানাবেন?
যে আমি রয়েছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাছরাঙ্গা যে ফিলিং স্টেশনটি, সেখানে রয়েছি। সকাল 6টা পর্যন্ত এখানে তেল দেওয়া হলো। 6টার পর থেকে কিন্তু এই যে জ্বালানি তেলের পাম্পটি রয়েছে, সে পাম্পে কিন্তু তেল দেওয়া বন্ধ থাকে। এরপরে কিন্তু সকাল থেকে যে বাড়তি চাপ, বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের যে চাপ, সেটি কিন্তু এখানে বাড়তে থাকে। তবে যান্ত্রিক অর্থাৎ এই তেলের যে হুস পাইপ, সেটি ফেটে যাওয়ার কারণে কিন্তু তেল সরবরাহ বা তেল বিক্রি সেটি কিন্তু বন্ধ ছিল, এমনটি কিন্তু জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ইতিমধ্যেই হোস পাইপটি যেখানে ফেটেছিল সেখানে তারা কস্টেপের মাধ্যমে সেটা মেরামত করে তারা, যদিও এখানে কিছু ত্রুটি রয়েছে। এছাড়া আমরা এখানে দেখেছি যে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এছাড়া যাত্রীবাহী বাস, ট্রাক সেগুলো কিন্তু অনেকটাই ভোগান্তিতে রয়েছে। তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা তারা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের সেই তেল সংগ্রহ করতে হতে হবে। কাঙ্ক্ষিত যে পরিমাণ তেল তাদের প্রয়োজন, সেই পরিমাণ কিন্তু তারা এখান থেকে পাচ্ছেন না। এছাড়া চন্দ্রা থেকে টাঙ্গাইল অংশ পর্যন্ত যে সকল পাম্পগুলো রয়েছে, আমি প্রত্যেকটি পাম্পে খবর নিয়েছি। বেশিরভাগ পাম্প কিন্তু তেল বিক্রি তারা বন্ধ রেখেছেন। তারা বলছেন যে সরবরাহ না থাকায় তারা তেল বিক্রি করতে পারছেন না। এতে করে কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। আমি যদি বলি, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের 22টি জেলার মানুষ কিন্তু যাতায়াত করে থাকে। এই তেল সংকট থাকার কারণে কিন্তু মহাসড়কের যারা রয়েছেন যাত্রী এবং চালক, সকলেই কিন্তু বিপাকে পড়েছেন। এছাড়া প্রত্যন্ত এলাকায় যে ডিজেলের কারণে কিন্তু অনেকটা কৃষিকাজেও ব্যাহত হচ্ছে, এমনটিও আমরা তথ্য জানতে পেরেছি। এই ছিল আমার কাছে টাঙ্গাইলের মির্জাপুর থেকে সর্বশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।